আমাদের সাথে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। জনাব নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আবার আমরা দেখি যে যখন আসলে কোনো উৎসব আসে, পার্বণ আসে, তখন আমরা এর সাথে সংশ্লিষ্ট যে বাজার রয়েছে সেটির ঊর্ধ্বমুখী লাভ দেখতে পাই। এখানেও মশলার বাজারের সেই লাভ দেখা যাচ্ছে যে গত 2 মাস আগেও আসলে যে এলাচ লবঙ্গের দাম যা ছিল, জায়ফল, জয়ত্রী কিংবা দারচিনি এলাচ, এবার দ্বিগুণের কাছাকাছি, কোথাও কোথাও প্রায় 100% পর্যন্ত বেড়ে গিয়েছে গত 6 মাসে। এখন আবারও সেটা বাড়ছে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা মনিটরিং এর কথা বলা হয় সব জায়গা থেকে, এই জায়গায় কি আসলে মনিটরিং হয় নাকি আসলে ডলারের দাম বেড়ে গেছে সেই অজুহাতে ছেড়ে দেওয়া হয়? না, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থই বলেছেন। আসলে এই 1 মাসের মধ্যে একটা 100% বা অনেক জায়গাতে অনেক এর চেয়ে বেশি দাম বেড়েছে। তো আমরা প্রতিনিয়ত যেটা দেখি, উৎসব এরকম পূজা পার্বণ যখন যে কোনো একটা মানে মৌসুমকে সামনে রেখে আমাদের ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন। এই মশলার বাজার, যেহেতু এটা রমজানের মানে ঈদের বাজার, কোরবানির, তো সেই কারণে মশলাটা নিয়ে এখন তাদের হলো মূল লক্ষ্য। সেই কারণে পর্যাপ্ত আমদানির পরেও, পর্যাপ্ত আমদানি, পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম কিন্তু দ্বিগুণ চারগুণ এরকম অনেকভাবে দাম বেড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রতিনিয়ত বলছি এই কথাগুলি। মশলার বাজার আসার আগে আমরা অনেক আগে থেকে, 2-3 মাস আগে থেকে বলে আসছিলাম যে যেহেতু কুরবানির উপলক্ষে গরু যেরকম একটা দাম সিন্ডিকেট করা হয়, ঠিক একইভাবে মশলার বিষয়টাকেও তারা কিন্তু মানে হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে এই কাজগুলি করে থাকেন। এবারও তাই করেছেন। তো যথারীতি তারা তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কিভাবে তারা এরকম কারসাজিগুলো করবেন, এবং সেই অনুযায়ী তারা তাদের মানে কারসাজিতে আমরা বলবো তারা সফল হয়েছে। কারণ হলো যে এখন 100%, 200% এরকম তারা প্রতিটা পণ্যের কিন্তু দাম বাড়িয়েছেন, যেটা মানে আমাদের যারা এই বাজার তদারকি করেন, রেগুলেটরি বডি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছেন, আমরা বারবার বলছি তাদের তদারকির বিষয়ে, কিন্তু শেষ মুহূর্তে তাদের মানে নড়াচড়ার কারণে মানে আমাদের ব্যবসায়ীরা কিন্তু বারবার পার পেয়ে যাচ্ছে। যেটা দরকার ছিল আজকে থেকে 3 মাস আগে থেকে, সেটা যদি 3 মাস আগে করা হতো তাহলে এটার একটা ইফেক্ট কিন্তু বাজারে পড়তো। এখন না, কিন্তু এটা তো ঠিক বোঝা যায় না, কারণ কখনো কখনো দেখা যায় যে ব্যবসায়ীরা, মানে এটা যারা মনিটরিং এ রয়েছেন তাদের বক্তব্য যে কখনো কখনো দেখা যায় যে ব্যবসায়ীরা 1 সপ্তাহ আগে দাম বাড়াচ্ছেন, কখনো দেখা যায় যে 3 মাস আগে থেকে ধীরে 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 তারা বাড়িয়ে ফেলেছেন, এবং তখন তারা অজুহাত দিতে থাকেন। এখন তো একটি একেবারে সহজ অজুহাত রয়েছে যে ডলারের দাম ঊর্ধ্বমুখী, সে কারণে আসলে সেটি বেড়েছে, এবং সেই সাথে তারা বলছে যে অন্যান্য নানা রকম ট্যাক্স ভ্যাটের কথাও তারা যুক্ত করছেন এখানে, যেগুলো কর দিতে হচ্ছে বলেই, শুল্ক কর দিতে হচ্ছে বলেই তাদের আসলে এই দামটা বেড়ে যাচ্ছে। কিন্তু সেটা আসলে আন্তর্জাতিক বাজারের সাথে কতটা গ্রহণযোগ্য? না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি ডলারের মূল্যের কথা যেটা বলছে তারা, এটা হলো একটা ফাও বক্তব্য। কারণ হলো যে আপনি এই এই পণ্যটা কিন্তু এখন আনেন নাই, এটা কিন্তু আজকে থেকে 3-4 মাস আগে আপনি আমদানি করছেন, এলসি করছেন। এটা তো মানে এরকম না যে আপনি আজকে এলসি করলেন কালকে মালটা পেয়ে গেলেন। ডলারের দাম বাড়ছে, এটা অনেক আগে থেকে ডলারের ক্রাইসিস আছে, এটা আমরা স্বীকার করি। একই সাথে তারা যেটা আরেকটা বক্তব্য বলে যে অনেক ট্যাক্স বেশি দিতে হয়। সরকার কিন্তু অনেক জায়গাতে ট্যাক্স কমিয়েছে। তো ট্যাক্স কমানোর সুফল তো আমরা পাই না। যখন দাম কমে তখন বলে যে আমি বেশি দামে এলসি করছি। তো তাদের বক্তব্যটাই তারা তাদের মতো করে বলে থাকেন। এবং সেই কারণে আমরা যেটা বলছিলাম বারবার, যে ধরেন আপনি কি দামে আপনি পণ্যটি এলসি করছেন, কি দামে আপনি আনছেন, সেটাকে যদি যদি যাচাই করে করা হয় তাহলে কিন্তু অনেক মানে আমরা অনেক বেশি সুফল পেতাম। আপনার হয়তো মনে আছে একবার চট্টগ্রামের বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, উনি যখন কাগজপত্র নিয়ে মানে কাগজপত্র পরীক্ষা করে দেখলেন যে মানে উনি আনছে এলাচি, সেটা হলো যে 1100 টাকায়, বিক্রি করতেছিল 3900 টাকায়। তো এই যে ধরেন 1100 টাকায় আনছে, 39 টাকা বিক্রি করছে, এটার যে পার্থক্যটা উনি পরিমাপ করতে পারছে। কাগজপত্রগুলো যদি যথাযথভাবে নিরীক্ষা করা হয় তাহলে কিন্তু আসলে প্রকৃত তথ্যটি বের হয়ে আসে। এবং ওরা আবার অনেকে বলে থাকেন যে আমরা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মানে 5000 টাকার জিনিস আমরা বলছি 3000 টাকায় আনছে, মানে ডিক্লারেশনটা অন্যভাবে দিয়ে, মানে এরকম ঘটনা ওগুলি ঘটছে। তো সেটার জন্য আসলে আমাদের কন্টিনিউয়াস যে মনিটরিং এবং ফলো আপটা দরকার। কিন্তু আপনি একবার গেলেন বাজারে, তারপর আর মানে 2 মাস খবর নাই, 3 মাস খবর নাই,
আর আপনি এখন মশলার বাজার দেখার কথা, আপনি দেখছেন এখন সবজির বাজার, তাহলেও তো এটা আসলে এটা দিয়ে কোনো ইফেক্টিভ রেজাল্ট আসবে না। আপনি যেই সময় যেটা দরকার এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ লোক বল দিয়ে আপনাকে কন্টিনিউয়াস মনিটরিং যদি আপনি করতে পারেন তাহলে এটার রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমরা একটা সময় দেখতাম যে মানে ঢাকাতে ডিএমপি, সিটি কর্পোরেশন, বিএসটিআই, জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অনেকেই কিন্তু একসাথে করেন অথবা ভিন্ন ভিন্নভাবে করেন। র্যাবও কিন্তু এই বাজার তদারকির সাথে ছিল। এখন কিন্তু আমরা কাউকে দেখছি না। তো যার কারণে এখন ব্যবসায়ীরা কিন্তু সর্বসর্বা হয়ে তাদের মতো করে তারা কিন্তু বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। বাজারটা পুরোপুরি এখন তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে চায় সেভাবে কিন্তু এটা পরিচালিত হচ্ছে। এইটার কারণে আসলে এই যে তারা একবার মশলার বাজারকে ইয়ে করে, একবার পেঁয়াজের বাজারটাকে ইয়ে করে, আর একবার ধরেন আলুর বাজারটাকে অস্থির করে, এক একটা সময় আপনি দেখবেন যে কোনো একটা সময় পাওয়া যাবে না যেখানে কোনো পণ্যের মানে অস্থিরতা নাই। মানে আসলে কিন্তু সেই অস্থিরতা থাকার কথা না। যেমন ধরুন পেঁয়াজের এখন ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়েছে, কিন্তু এটার রেজাল্ট কিন্তু বাজারে কোনোভাবে নাই। বাজেটের কথা বলছে, ট্যাক্সের কথা, ট্যাক্স কিন্তু বাজেটে অনেকগুলা মানে ট্যাক্স ডিবেট দেওয়া হয়েছে। তো ডিবেট দেওয়ার পরে কিন্তু আমরা তো ভোক্তা হিসেবে বাজারে এটার প্রতিফলন দেখছি না। তো তারা ভিন্ন সুরে কথা বলছেন। তো সেই জায়গাতে আমরা যেটা মনে করি আসলে এনফোর্সমেন্ট ছাড়া এখানে আসলে বিকল্প নাই। আমরা তো ওয়াজ অনেকভাবে করেছি, তাদেরকে মোটিভেট করার কথা বলা হয়েছে, অনেকভাবে করা হচ্ছে, কিন্তু করার রেজাল্ট তো কিছুই নাই। তারা এখন টাকার জন্য মরিয়া হয়ে আসছেন এবং মরিয়া হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে যেখানে যেটা পায় সেটার জন্য কিন্তু মানে ব্যবসায়ীরা মানে উঠে পড়ে লেগে থাকেন। এই যে মশলার বাজারের জন্য আমার জানা মতো অনেক ব্যবসায়ী, অনেক মৌসুমী ব্যবসায়ী কিন্তু এই মশলার বাজারে ঢুকে গেছে। তারা আগে থেকে মানে মজুত করে রেখেছেন, মজুত করে অনেকে ইনপুট করে রেখেছেন এবং রাখার পরে এখন আস্তে আস্তে ছাড়তেছেন এবং দামটা বাড়িয়ে দিয়ে এই কাজগুলি করছেন। এবং একই সাথে আমাদের চট্টগ্রামে যেটা দেখছি সেটা হলো যে একটা তারা মানে এখানে ডিউ ব্যবসার স্টাইলে একটা মানে টোকেন ব্যবসা তারা চালু করেছেন, যেটার মূল মানে তথ্যটাই হলো যে মানে অনেককে তারা বিক্রি করবে। এটা মানে ওই শেয়ার ব্যবসার মতো, যদি দাম বাড়ে যখন দাম বাড়বে তখন তারা কিন্তু মানে ওই পণ্যটি পাবে, আর যদি দাম কমে যায় তাহলে কিন্তু তারা পণ্যটি পাবে না, তখন তার লস হবে। তো অর্থাৎ এই সব কারণে জায়গায় একটি সিন্ডিকেট এমন কোনো কিছু নেই যা সিন্ডিকেটের বাইরে নয়, কিন্তু তারপরে এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে সিন্ডিকেটই তো খুঁজে পান না কোথায় কিভাবে আসলে এগুলোর দাম বাড়া। অনেক ধন্যবাদ জনাব নাজির হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন।